সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অর্ধশত, রাষ্ট্রীয় টিভি ভবন, গভর্নর অফিসে আগুন, ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন। জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে চীন জাপান সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন, পাল্টাপাল্টি পদক্ষেপে দ্রুত বাড়ছে উত্তেজনার পারদ। যুক্তরাষ্ট্রের ওরেগনে ফেডারেল এজেন্টদের গুলিতে গুরুতর আহত এক পুরুষ ও এক নারী, এফবিআইয়ের তদন্ত শুরু। বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণার ঘটনায় সতর্কবার্তা, ঋণ নেওয়ার নামে অর্থ আত্মসাতের চেষ্টা, সচেতন থাকার আহ্বান। ফিলিপাইনে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের আবর্জনার স্তূপ ধসে এক শ্রমিকের মৃত্যু, আহত 7, নিখোঁজ কমপক্ষে 38 জন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আমরি নিভা। ইরানে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি 13 দিনের এই সহিংসতায় প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত মানুষ। বৃহস্পতিবার রাতেও রাজধানীর তেহরান সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানায় হাজারো বিক্ষোভকারী। টার্কিশ সংবাদ মাধ্যম ইয়েনেট নিউজ জানিয়েছে, পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি ভবন, গভর্নর অফিস ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দেয় তারা। এমন বিক্ষোভের মুখে ইরানে ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন সামিউল শিহাবের রিপোর্টে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে রাজপথে। গত 28শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে রাজধানী তেহরান সহ বড় শহরগুলোর রাস্তায় নেমে এসেছে বিক্ষুব্ধ জনতার ঢল। এএফপি, ইয়েনেট নিউজ, এপি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, উত্তেজিত জনতা একে একে জ্বালিয়ে দিচ্ছে পুলিশের মোটরসাইকেল, গভর্নর অফিস এবং রাষ্ট্রীয় টেলিভিশন ভবন। এমনকি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন দিয়ে এবং জেনারেল কাশেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন তারা। একই সঙ্গে স্বৈরশাসকের মৃত্যু হোক স্লোগানে কাঁপিয়ে তুলছেন ইরানের রাজপথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস এই তথ্য নিশ্চিত করেছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি 13 দিনের এই সহিংসতায় গ্রেফতার হয়েছেন 2000-এর বেশি প্রতিবাদকারী। মূলত ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটে দেয়ালে পিঠ থেকে যাওয়া ইরানের সাধারণ মানুষ এখন নেমেছে সরকার পতনের লড়াইয়ে। একদিকে পুলিশের কঠোর দমনপীড়ন আর প্রাণহানি, অন্যদিকে রাজপথ দখল করে থাকা অকুতোভয় জনতা, সব মিলিয়ে এখন এক চরম অনিশ্চিত গন্তব্যের পথে দেশটি। সামিউল শিহাব, আরটিভি। প্রায় এক দশক ধরে উন্নতির পথে থাকা চীন জাপান সম্পর্ক নতুন করে বড় ধরনের সংকটের মুখে পড়েছে। সংকটের কেন্দ্রে রয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান সংক্রান্ত একটি মন্তব্য। সেই মন্তব্যকে ঘিরেই কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনার পারদ দ্রুত বাড়ছে। এ নিয়ে বিস্তারিত দেখুন আরাফাত ইয়াসারের রিপোর্টে। দীর্ঘদিনের কূটনৈতিক অগ্রগতির পর চীন জাপান সম্পর্কে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। সংকটের সূত্রপাত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান সংক্রান্ত বক্তব্য থেকে। গত 7 নভেম্বর সংসদের এক কমিটিতে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, তাইওয়ানে সামরিক হামলা হলে তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে জাপানের আত্মরক্ষা বাহিনী জড়িয়ে পড়ার ইঙ্গিত দেন তিনি। চীন এই মন্তব্যকে 1972 সালের কূটনৈতিক অঙ্গীকার থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখছে। এর পরপরই পাল্টা পদক্ষেপ নেয় বেইজিং। চীনা নাগরিকদের জাপান ভ্রমণে সতর্কতা, শিক্ষার্থীদের সাবধান করা এবং জাপানি অ্যানিমেশন মুক্তি স্থগিত করা হয়। বিশ্লেষকেরা আশঙ্কা করলেও এসব পদক্ষেপে জাপানের অর্থনীতি বড় ধাক্কা খায়নি। চীনা পর্যটক কমলেও ইয়েনের দরপতনের কারণে অন্যান্য দেশ থেকে পর্যটকের সংখ্যা বেড়ে যায়।
তবে উত্তেজনা সেখানেই থামেনি। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পরিশোধিত পানি সমুদ্রে ছাড়ার প্রসঙ্গ তুলে আবারও জাপানের সামুদ্রিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয় চীন। এমনকি জাপানের চিড়িয়াখানা থেকে ফিরিয়ে নেওয়া হয় পান্ডাও। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে চীনের নতুন রপ্তানি নিয়ন্ত্রণে। দ্বৈত ব্যবহারের পণ্যের ওপর কড়াকড়ির ফলে বিরল মৃত্তিকা ধাতু সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছে জাপান। আধুনিক শিল্প ও অস্ত্র ব্যবস্থায় অত্যাবশ্যক এই ধাতুতে চীনের ওপর নির্ভরশীল টোকিও। বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতির অস্থিরতা ও বাণিজ্যিক সংঘাত এই সংকটকে আরও গভীর করছে। উভয় পক্ষ কঠোর অবস্থানে থাকায় এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। আরাফাত ইয়াসার, RTV। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টদের গুলিতে এক পুরুষ ও এক নারী গুরুতর আহত হয়েছে। মিনিয়াপোলিসে আইস কর্মকর্তার গুলিতে এক নারী নিহতের ঘটনায় সৃষ্ট উত্তেজনার মধ্যেই স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটে এই ঘটনা। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে ভেনেজুয়েলার অবৈধ অভিবাসী বা নিষিদ্ধ গ্যাংয়ের সাথে জড়িত সন্দেহজনক একটি গাড়ি থামাতে গেলে এজেন্টদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন চালক। আত্মরক্ষার্থে এজেন্টরা গুলি ছুড়লে গাড়িতে থাকা দুজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে সন্দেহভাজনের কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে ঘটনাটির তদন্ত করছে FBI। বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণার ঘটনায় সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। বাংলাদেশে সম্প্রতি ব্যক্তি পর্যায়ে ঋণ দেওয়ার নামে অর্থ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ। বাংলাদেশে সম্প্রতি এমন একাধিক প্রতারণামূলক কর্মকাণ্ডের খবর পাওয়ার পর সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, বিশ্বব্যাংক কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কোনো অবস্থাতেই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে না। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিশ্বব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু প্রতারক বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে ঋণ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া। বিশ্বব্যাংক জানায়, প্রতারকেরা ফেসবুক পেজ, ভুয়া আইডি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিশ্বব্যাংকের কোনো প্রকল্প বা কার্যক্রম কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, কেউ যদি এ ধরনের প্রতারণার মুখোমুখি হন তাহলে তাকে অবিলম্বে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের প্রতারণা থেকে নিজেকে ও অন্যকে রক্ষা করতে সচেতনতা সবথেকে গুরুত্বপূর্ণ। আব্দুল মালেক, RTV। ফিলিপাইনের সেবু সিটির একটি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে বিশাল আবর্জনার স্তূপ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত 7 জন আহত এবং 27 থেকে 38 জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার পুলিশ ও স্থানীয় মেয়র এই তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার পথে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়। আবর্জনার নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে নিখোঁজদের সন্ধানে বড় আকারের উদ্ধার অভিযান এবং ঘটনার তদন্ত চলছে। সিরিয়ার আলেপ্পো শহরের আশরাফিয়ে, শেখ মাকসুদ ও বানিজেইদ এলাকায় ঘোষিত যুদ্ধবিরতি শেষ হয়েছে। আজকের মধ্যে SDF যোদ্ধাদের ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের এলাকা ছাড়ার জন্য কিছুটা সময় দেওয়ার কথা জানিয়েছে আলেপ্পো মিডিয়া ডিরেক্টরেট। তবে এর মধ্যে এলাকা না ছাড়লে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে সিরিয়া সরকার। এর আগে ভোর 3টায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয় সরকার ও SDF বাহিনীর মধ্যে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সহিংসতায় এই পর্যন্ত অন্তত 22 জন নিহত হয়েছে। সংঘর্ষের কারণে আশরাফিয়ে ও শেখ মাকসুদ এলাকা থেকে ঘরবাড়ি ছেড়েছে লক্ষাধিক মানুষ।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী কনজিউমার ইলেকট্রনিক্স শো বা CES। 4 দিনব্যাপী এই আয়োজনে এবার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবট। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। প্রযুক্তির রাজধানী লাস ভেগাসে জমে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা কনজিউমার ইলেকট্রনিক্স শো বা CES। স্থানীয় সময় মঙ্গলবার শুরু হয় এই 4 দিনের প্রদর্শনীতে নজর কেড়েছে হিউম্যানয়েড রোবট। মেলার বিভিন্ন স্টলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। মানুষের মতো দেখতে এসব রোবট নাচছে, বাজার করছে, হাসপাতালের কাজে সহায়তা করছে, এমনকি ক্যাসিনো গেম ব্ল্যাকজ্যাক কার্ড বিলিয়েও চমকে দিচ্ছে দর্শকদের। এদিকে মেলার প্রথম দিনে একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের উন্নত হিউম্যানয়েড রোবট প্রদর্শন করেছে। কোনো রোবট দোকানের তাক থেকে পণ্য বেছে নিচ্ছে ও সাজাচ্ছে, কোনোটি আবার স্বাস্থ্যসেবায় সহায়ক হিসেবে কিংবা একাকিত্ব কমানোর সঙ্গী হিসেবে তৈরি করা হয়েছে। অন্যদিকে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে একটি রোবট যা ক্যাসিনোতে ব্ল্যাকজ্যাক ডিলার হিসেবে কাজ করছে। মানুষের মতো অঙ্গভঙ্গি ও নির্ভুলতায় কার্ড বিলিয়ে প্রশংসা কুড়িয়েছে। রিটেইল ও কনভিনিয়েন্স স্টোরে এসব রোবট পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। গ্রাহকরা আইপ্যাডে অর্ডার দিলে রোবট তা গ্রহণ করে নির্দিষ্ট পণ্য তুলে এনে দিচ্ছে। গুদামঘর, কারখানা ও ফার্মেসিতেও দেখা যাচ্ছে তাদের ব্যবহার। মেলায় আসা দর্শনার্থীরা বলছেন, ভবিষ্যতে এসব রোবট ঘর পরিষ্কার, বিছানা গুছানো সহ দৈনন্দিন কাজ অনেক সহজ করে দেবে। তাদের মতে এই প্রযুক্তি বিশ্বকে আরও এগিয়ে নিয়ে যাবে। তবে প্রযুক্তির এই অগ্রগতির সঙ্গে সঙ্গে জনমনে উঠেছে নানা প্রশ্ন। হিউম্যানয়েড রোবট মানুষের জীবনে কিভাবে জায়গা করে নেবে তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরাফাত ইয়াসার, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।